আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসিক কেমিস্ট্রির 5th লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নোমেনক্লেচার অফ ইনঅর্গানিক কম্পাউন্ড। অজৈব যৌগের যে নামকরণের বিষয়টা রয়েছে সেটা আমরা একটু দেখব। তো রাসায়নিক বন্ধনের উপর ভিত্তি করে মেইনলি অজৈব যৌগকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আয়নিক বন্ধনযুক্ত যৌগ এবং অপরটি হচ্ছে সমযোজী বন্ধনযুক্ত যৌগ। তো এখন আমরা শিখব আয়নিক বন্ধনযুক্ত যে যৌগ রয়েছে সেটার নামকরণ আসলে কেমনে করা হয়। তো আয়নিক বন্ধনের কিন্তু পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট থাকে। তো প্রাথমিক অবস্থায় আমরা যে নেগেটিভ পার্ট রয়েছে সেই পার্টটাকে আসলে কিভাবে নামকরণ করা হয় বা সেটাকে আসলে কোন ধরনের সাফিক্স যোগ করে নামকরণ উচ্চারণ করা হয় সে বিষয়টা আমরা একটু লক্ষ্য করব। তো নেগেটিভ চার্জ বিশিষ্ট পরমাণুকে আমরা অধাতব আয়ন এবং যৌগগুলোকে ভাগ করেছি। তো অধাতব আয়নের ক্ষেত্রে এটা যখন আসলে ইলেকট্রন গ্রহণ করে তখন এদের শেষে আসলে আইড যোগ করতে হয়। তাহলে কি যোগ করতে হয় সেটা হচ্ছে আইড। তাহলে এটা ছিল ফ্লোরিন। ফ্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এটির নাম হবে ফ্লোরাইড। ফ্লোরাইড। ক্লোরিন তাহলে এটা কি হবে, এটার নাম হবে ক্লোরাইড। এটা ছিল ব্রোমিন, এটি হবে ব্রোমাইড। কারণ আমরা আইড যোগ করেছি। এটির নাম হবে অক্সাইড। আসলে তাদের যত জারণ মান থাকে বা যটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটাই কিন্তু এগুলো যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট পরমাণু তাই এর ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়েছে। এবং নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি করি, নাইট্রোজেন যেহেতু আসলে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে সো এটা নাইট্রোজেন 3-, এটার নাম হবে নাইট্রাইট। সালফাইড, সালফার 2-, এটা হবে সালফাইড। সবার শেষে কিন্তু আমরা আইড যোগ করে দেব। তাহলে এটার নাম কি হবে, কার্বন যখন 4টা ইলেকট্রন গ্রহণ করবে তখন এটাকে আসলে কার্বাইড নামে আমরা ডাকবো। এবং এটি হবে কিউপ্রাইড, যখন কপার ধাতু ইলেকট্রন গ্রহণ করবে তখন তার উচ্চারণ হবে কিউপ্রাইড। এবং এটি হবে ফসফাইড। আমরা জানি যে ফসফরাস মেনলি 3টা ইলেকট্রন গ্রহণ করলে সেটা হবে ফসফাইড হবে। এবং এটি সেলেনাইড। এখন আমরা যে যৌগমূলকের বিষয়টা রয়েছে সেই যৌগমূলকের বিষয়টা আমরা একটু আলোচনা করব। আসলে যৌগমূলক কাকে বলে সে বিষয়টা আমাদের একটু জানা দরকার। আমরা জানি যে একাধিক মৌলের পরমাণু যখন পাশাপাশি বসে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং সেই পরমাণু গুচ্ছর পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ থাকতে পারে এবং রাসায়নিক বিক্রিয়া এটা পরমাণুর মতো আচরণ করে, মেনলি সেটাকে আসলে যৌগমূলক নামে ডাকা হয়। আমি কিন্তু এখানে যৌগমূলক বেশ কিছু লিখে রেখেছি এবং সেগুলোর নামও লিখে রেখেছি। তো এখানে বেশ কিছু ট্রিক্স আছে যে বিষয়টা আমাদের একটু জানা দরকার, সিকোয়েন্স রয়েছে। এই সিকোয়েন্স গুলো কি, আপনি যখন আসলে কোনো যৌগমূলক উচ্চারণের ক্ষেত্রে দেখবেন যে আসলে এট অথবা আইট কথা চলে আসছে তখন মাথায় রাখবেন যে এখানে অবশ্যই অবশ্যই অক্সিজেন রয়েছে এবং সেই অক্সিজেনের পার্থক্যও থাকতে পারে। এটে দেখা যাচ্ছে বেশি অক্সিজেন এবং আইটে কম অক্সিজেন। আমরা এখন যদি এই যে SO4 2- এবং SO3 2- এই দুটো যৌগকে যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এখানে কিন্তু একটা অক্সিজেন বেশি রয়েছে এবং এখানে কিন্তু একটা অক্সিজেন কম রয়েছে। তো যেখানে অক্সিজেন বেশি থাকে সেখানে আসলে এর যোগ করতে হয়। কি যোগ করতে হয়? এট। আর শেষে এর যোগ করতে হয়। এবং একই যৌগমূলকের যেখানে অক্সিজেনের সংখ্যা কম থাকে তার শেষে আসলে আইট যোগ করতে হয়। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে যেহেতু অক্সিজেন বেশি রয়েছে তাই এটির নাম সালফেট এবং এটা যোজনী 2। যেটা আধান থাকে সেই আধানটা বাদ দিয়ে আমরা কিন্তু যোজনী পাই। তাহলে যোজনী 2 সালফেটের এবং সালফাইটের ক্ষেত্রে যোজনী 2। এই পরেরটার ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করি, এটি ফসফেট, এটি ফসফাইট। কারণ কি? কারণ এখানে অক্সিজেনের সংখ্যা একটু বেশি রয়েছে তাই এটা এট উচ্চারণ হবে। তাই আমি এখানে লিখেছি ফসফেট। তাহলে PO4 3-, এটি ফসফেট যেটা যোজনী 3। PO3 3-, এটির নাম হবে ফসফাইট কারণ ফসফেটের থেকে একটা অক্সিজেন সংখ্যা কম রয়েছে। তাহলে ফসফাইটের যোজনী 3। আমি আসলে আধানের বিষয়টা এখানে লিখতে পারি নাই কারণ যে এখানে আসলে জায়গার অনেক সংকট রয়েছে, শুধুমাত্র আধানটা বাদ দিয়ে জাস্ট যোজনীটা আমি এখানে লিখে রেখেছি। তাহলে পর্যায়ক্রমিকভাবে এটার নাম হবে নাইট্রেট, এটা হবে নাইট্রাইট। তাহলে নাইট্রেটের ক্ষেত্রে আমরা যেটা পেলাম NO3-, এটা নাইট্রেট যার যোজনী 1। NO2-, এটা নাইট্রাইট যেটা যোজনী 1। এটি কার্বনেট CO3 2-, যেটা যোজনী 2। Cr2O7 2-, এটার নাম ডাইক্রোমেট যেটা যোজনী 2। এটি CrO4 2-, যেটাকে আসলে ক্রোমেট নামে আমরা ডেকে থাকি এবং এটা যোজনী 2।
MnO4 মাইনাস, এটাকে বলা হয় পারম্যাঙ্গানেট, যেটা যোজনী হচ্ছে 1। এটি হচ্ছে MnO4 2 মাইনাস, যেটির নাম হচ্ছে ম্যাঙ্গানেট, যেটা যোজনী হচ্ছে 2। এটি হচ্ছে S2O3 2 মাইনাস, যেটাকে বলা হয় থায়োসালফেট, যেটা যোজনী হচ্ছে 2। এটা হচ্ছে COO মাইনাস, এখানে একটা মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস রয়েছে। এটিকে আসলে অক্সালেট নামে ডাকা হয় এবং এটার যোজনী হচ্ছে 2। এটি হচ্ছে CN মাইনাস, এটার নাম হচ্ছে সায়ানাইড এবং এটার যোজনী হচ্ছে 1। CNO, এখানে একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই, তাই আমরা কিন্তু আইড যোগ করেছি এবং এটার ক্ষেত্রে কিন্তু অক্সিজেন রয়েছে, সো কিছু একটা যোগ করতে হবে, এটা অথবা আই। তো এটিকে যে নামে ডাকা হয় সেটি হচ্ছে সায়ানেট, SNO-1, এটির নাম হচ্ছে সায়ানেট, এটা যোজনী হচ্ছে 1। আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু ক্লোরিন, এই যে ক্লোরিন থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে অক্সিজেনের পার্থক্য দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটু লক্ষ্য করলে বোঝা যাবে ClO মাইনাস, ClO2 মাইনাস, এটাকে হচ্ছে এক ক্যাটাগরিতে ভাগ করব এবং এই বাকি যে পরে দুইটা রয়েছে এই দুইটাকে আরেক ক্যাটাগরিতে ভাগ করব, সেটা হচ্ছে ClO3 মাইনাস এবং ClO4 মাইনাস। তো এটার শেষে আমাদেরকে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে, এটা যেহেতু কম রয়েছে তাহলে আমরা আগেই বলেছি কম থাকলে কি যোগ করতে হয়, কম থাকলে কি যোগ করতে হয়, আয়ের যোগ করতে হয়, এবং বেশি থাকলে কি যোগ করতে হয়, এর যোগ করতে হয়। তার মানে এইগুলো শেষে, এই দুইটা শেষে এর যোগ করব, এই দুইটা শেষে হচ্ছে আয়ের যোগ করব। কিন্তু এবার হচ্ছে, এবং কম সংখ্যক অক্সিজেন যুক্ত যে পরমাণু রয়েছে তার মধ্যে সব থেকে যেটা কম থাকে তার সামনে আসলে হাইপো যোগ করতে হয়, তাহলে এটার উচ্চারণ কি হবে, হাইপোক্লোরাইড, যেটা হচ্ছে যোজনী 1। এটি কি হবে, এটি হবে ক্লোরাইড, যেটা যোজনী হচ্ছে 1। হাইপো মানে হচ্ছে লেস। এবার পরের দুইটা লক্ষ্য করি, যে দুইটাতে হচ্ছে অক্সিজেনের সংখ্যা বেশি ছিল, তো এই দুটো শেষে আমরা এর যোগ করবো যেহেতু, তো আমরা বলতে পারি এটির নাম হচ্ছে ক্লোরেট, যেটা যোজনী হচ্ছে 1, ClO3 মাইনাস, ClO4 মাইনাস, যেটি হচ্ছে পারক্লোরেট। পার মানে হচ্ছে মোর, মানে এটা হচ্ছে বেশি আর কি। তো এটা হচ্ছে বোরেট, বোরেটটাকে BO3 3 মাইনাস, এটা হচ্ছে বোরেট, যেটা যোজনী হচ্ছে 3। HSO4 মাইনাস, যেটাকে আসলে বাইসালফেট নামে ডাকা হয়, আপনি এটাকে হাইড্রোজেন সালফেট নামে ডাকতে পারবেন। এবার কথা হচ্ছে যে এখানে সালফেটের সামনে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন কটা রয়েছে, একটা। নরমালি সালফেটের যোজনী কত ছিল বা আধান কত ছিল, 2 মাইনাস ছিল, তাহলে 2 মাইনাস যদি আধান থাকে সেখান থেকে একটা হাইড্রোজেন আমরা এখানে অ্যাড করেছি, তাহলে কি হবে, একটা হচ্ছে মাইনাস চার্জ কমে যাবে। সো এটা হচ্ছে যে HSO4 মাইনাস, যেটা যোজনী হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে সালফেট ছাড়াও আপনার যে কার্বনেট, তারপর দেখা যাচ্ছে যে ফসফেটের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে সেটাকে আমরা হচ্ছে যে হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন কার্বনেট, হ্যাঁ, বা বাইকার্বনেট বা বাইফসফেট বলতে পারি, এটা আমরা ডাকতে পারি। এখন আমরা এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন দেখবো হচ্ছে যে পজিটিভ চার্জ বিশিষ্ট যে পরমাণু বা যৌগমূলক রয়েছে সেটার ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে সেটাকে কি কি নামে ডাকা হয় বা সেটার ক্ষেত্রে কি কি ধরনের সাফিক্স বা প্রিফিক্স যোগ করতে হয় কিনা। তো আমরা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট যে পরমাণু বা যৌগমূলক রয়েছে এটাকে আসলে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে যৌগমূলকের ক্ষেত্রে এবং 3 নম্বর হচ্ছে H+ আয়নের ক্ষেত্রে। এখন প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে ধাতুর ক্ষেত্রে এটাকে আবার হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। দুইটা ক্যাটাগরি কি, একটা হচ্ছে একযোজী, মানে তাদের যোজনী একটা, সে যোজনী একটা বলতে এক নয়, যোজনী হচ্ছে একটা, সেটা এক হতে পারে, 2 হতে পারে অথবা 3 হতে পারে, যে কোনো একটা হতে পারে। এখন একাধিক যোজী বলতে আমরা যেটা বুঝতে চাই, তারা একাধিক যোজনী প্রদর্শন করে, কেউ দেখা যাচ্ছে 1, কেউ 2, কেউ হচ্ছে যে 2 3, কেউ দেখা যাচ্ছে যে 4 5, এইরকম রিলেটেড আর কি যোজনী প্রদর্শন করে। এখন হচ্ছে একযোজী যে মৌলগুলো রয়েছে সেটার আর নামকরণের ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রসেসটা ফলো করতে হয় সে বিষয়টা একটু লক্ষ্য করি। তো এই বিষয়টা আমি আলোচনার পূর্বে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিব, সেটা হচ্ছে আমি নর্মালি মনে করি যে এক্স একটি পরমাণু যেটার যোজনী হচ্ছে 2 এবং ওয়াই একটি পরমাণু যেটার যোজনী হচ্ছে 3। তাহলে এক্স ওয়াই যদি মিলে একটা যৌগ গঠন করে তাহলে আসলে এটা দেখতে কেমন হবে, তাদের যে যোজনী থাকে এই যোজনীটা অনেকটা এক্সচেঞ্জ হয় এবং এক্সচেঞ্জ হয়ে নিচের দিকে বসে। তাহলে এক্স এর যোজনী 2, তাহলে এক্সচেঞ্জ হয়ে কার কাছে যাবে, ওয়াই এর কাছে যাবে এবং এটা নিচের দিকে বসবে, এই যে 2। এবং ওয়াই এর যে যোজনী ছিল সেটা কিন্তু 3 ছিল, তাহলে এটা কি হবে, এক্সচেঞ্জ হয়ে এক্স এর নিচে বসবে সেই 3টা। এই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে যে যোজনী এক্সচেঞ্জ করে কিন্তু আমরা মেনলি যৌগ গঠন করে থাকি। এখন আমরা যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো রয়েছে তারা যৌগ গঠন করলে তাদেরকে আসলে কিভাবে ডাকা হবে সেই বিষয়টা একটু লক্ষ্য করব। এখানে কি রয়েছে, এখানে হচ্ছে সোডিয়াম, এখানে রয়েছে ফ্লোরিন, তাহলে এটির নাম কি হবে, এটির নাম হবে সোডিয়াম ফ্লোরাইড। একটা বিষয় একটু লক্ষ্য করি, সোডিয়ামের যোজনী কিন্তু 1, আমরা জানি গ্রুপ 1 এ যারা থাকে তাদের কিন্তু যোজনী 1 হয়, যেমন হচ্ছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের কিন্তু সবার যোজনী
1 রয়েছে, এবং গ্রুপ 2 এ যারা থাকে তাদের কিন্তু যোজনী 2 হয়, আমরা কিন্তু জানি। এটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের সবার কিন্তু যোজনী 2 করে রয়েছে। সোডিয়ামের যোজনী কিন্তু 1। তাহলে সোডিয়ামের যোজনী যেহেতু 1 এবং ফ্লোরিন কিন্তু দেখা যাচ্ছে 17 নম্বর গ্রুপের মূল, এবং তারাও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এটির নাম সোডিয়াম ফ্লোরাইড হলো কেন? কারণ আমরা জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে এবং ফ্লোরিন কিন্তু সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আসলে ফ্লোরাইড নামে ডাকা হয়। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন যে পটাশিয়াম এবং অক্সিজেন দিয়ে যে যৌগটা গঠিত হয়েছে সেটা দেখব। তো পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের যোজনী কিন্তু 1, এই 1 কিন্তু এখানে বসানোর প্রয়োজন নেই, এবং অক্সিজেনের যোজনী কিন্তু 2, এটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে পটাশিয়ামের কাছে আমরা বসিয়েছি। সো এটার নাম কি হবে? এর নাম হবে হচ্ছে পটাশিয়াম অক্সাইড। পটাশিয়াম অক্সাইড। এবার পরেরটি একটু লক্ষ্য করি, ম্যাগনেসিয়াম রয়েছে এবং এখানে রয়েছে সালফেট। তো ম্যাগনেসিয়ামের যোজনী কত? নরমালি আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, এবং সালফেট যে রয়েছে এই সালফেটের যোজনী কিন্তু 2। আমরা কোথা থেকে পেয়েছি? এই যে এখান থেকে পেয়েছি, যে এখানে সালফেট, এই যে সালফেটের যোজনী কত? 2 না? তাহলে এই 2 2 কিন্তু আসলে এখানে কি হবে? এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো এটার কিন্তু যোজনী আর বসবে না। সো এটির নাম কি হবে? আমরা জাস্ট উচ্চারণ করব, যে ম্যাগনেসিয়াম ছিল সেই ম্যাগনেসিয়াম উচ্চারণ করতে হবে, আর সালফেটের সালফেট জাস্ট বসাই দিব। তাহলে এটির নাম কি হবে? এটির নাম হবে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট। পরেরটি একটু লক্ষ্য করি, ক্যালসিয়ামের যোজনী কিন্তু আমরা জানি 2, এবং ফসফেটের যোজনী কিন্তু আমরা জানি 3। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 সেটা হচ্ছে ফসফেটের কাছে বসবে, এবং ফসফেটের যোজনী 3 সেটা ক্যালসিয়ামের কাছে বসবে। একটা বিষয় একটু লক্ষ্য করি, ফসফেট কিন্তু একটা যৌগমূলক, সো এটাকে আসলে ব্র্যাকেট দিয়ে ঘিরে আমাদেরকে 2 দিতে হবে। তাই আমরা হচ্ছে এরকম ভাবে এটা লিখেছি। সো এটা উচ্চারণ কি হবে? এর উচ্চারণ হবে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। ওকে, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে যেসব মৌলগুলো বা যেসব ধাতুগুলো আসলে একাধিক যোজনী প্রদর্শন করে, তাদের ক্ষেত্রে আসলে নামকরণের ক্ষেত্রে আমাদের কোন ধরনের প্রসেসটা ফলো করা লাগে সেই বিষয়টা একটু দেখব। এখানে রয়েছে কপার। কপারের যোজনী কিন্তু এখানে 1 ব্যবহার হয়েছে। কারণ কি? কারণ কপারের যোজনী যদি 1 হয় এবং ক্লোরিনের যোজনী 1 হয়, তাহলে কিন্তু এই যোজনীটা আর বসে না, এবং আমরা জানি ক্লোরিনের যোজনী নরমালি হচ্ছে 1 হয়। সো এখানে কপারের যোজনী কিন্তু 1। তাহলে কপারের যোজনী 1 হলে এটাকে আসলে কিভাবে আমরা উচ্চারণ করব? সেটা হচ্ছে কপার রোমান যে সংখ্যা রয়েছে সেই সংখ্যায় আমাদেরকে 1 দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কপার একটা কিন্তু অবস্থান্তর মৌল, আর অবস্থান্তর মৌলের ক্ষেত্রে তাদের যোজনী যেহেতু একাধিক প্রদর্শন করে, সেটা রোমান সংখ্যায় প্রকাশ করা হয়। কপারের যোজনী যেহেতু 1 ছিল, তাই আমরা এখানে লিখব কপার রোমান সংখ্যায় 1 ক্লোরাইড। ক্লোরিন ছিল ক্লোরাইড। ওকে, পরেরটি একটু লক্ষ্য করি, কপারের কিন্তু এখানে যোজনী 2 ব্যবহার হয়েছে। এই যে কপারের যোজনী 2 এটা এখানে বসেছে, আর ক্লোরিনের যোজনী 1 এটা কিন্তু আর বসে নাই। সো আমরা বলতে পারি এটার নাম কি? এটা হচ্ছে কপার যোজনী কত বসেছে? 2 না? তাহলে রোমান সংখ্যা আমাদেরকে 2 দিতে হবে। তাহলে কপার 2 ক্লোরাইড, ক্লোরাইড। এবং এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করি, আয়রন, আয়রনের এখানে যোজনী, ক্লোরিনের কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এখানে কিন্তু 1 যোজনী। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু ক্লোরিনের 1 যোজনী, তাহলে এবার একটা বিষয় লক্ষ্য করেন, আয়রনের যোজনী কিন্তু 2 এবং 3 দুইটাই হয়। তাহলে এখানে যেহেতু ক্লোরিনের এখানে 2 আছে, সো আমরা বলতে পারি যে আয়রনের যোজনী এখানে 2 ব্যবহার হয়েছে। তাহলে এটা বলতে পারি কি? এটা বলতে পারি হচ্ছে আয়রন, আয়রন 2 ক্লোরাইড। এটাতে কি হয়েছে? এখানে আয়রনের যোজনী 3 ব্যবহার হয়েছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আয়রন 3 ক্লোরাইড। পরেরটি কি হবে? এটি হচ্ছে লেড। তো লেডের ক্ষেত্রে এখানে যোজনী কত? 2 ব্যবহার হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা কি? এটার নাম হচ্ছে লেড 2 ক্লোরাইড। এবার পরেরটার ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, এটা কিন্তু লেডের যোজনী 4 ব্যবহার হয়েছে। সো আমরা বলব লেড 4 ক্লোরাইড। পরেরটা যদি আপনি লক্ষ্য করেন, টিনের কিন্তু যোজনী এখানে 2 ব্যবহার হয়েছে। সো আমরা বলতে পারি এটা কি? এটা টিন 2 ক্লোরাইড। এবং পরেরটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে টিন 4 ক্লোরাইড। পরেরটা আমরা একটু লক্ষ্য করব, এখানে কিন্তু ম্যাঙ্গানিজ এবং অক্সিজেনের সমন্বয়ে এই যৌগটা গঠিত হয়েছে। এখানে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে একটা বিষয় একটু লক্ষ্য করব, অক্সিজেনের যোজনী কিন্তু নরমালি কত হয়? 2 হয়। তাহলে 2 এখানে বসবে, আর ম্যাঙ্গানিজের এখানে 2 রয়েছে। তাহলে যদি ম্যাঙ্গানিজের যোজনী 2 হতো, তাহলে 2 2 ভ্যানিশ হয়ে যেত। তাহলে এখানে অবশ্যই 2 বেশি ছিল, মানে 4 ছিল। তাহলে ম্যাঙ্গানিজের এখানে কিন্তু যোজনী 4। সো আমরা বলতে পারি যে ম্যাঙ্গানিজ 4 অক্সাইড।
অথবা আমরা বলতে পারি ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা বলতে পারি। এবার পরেরটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে এটা হচ্ছে ক্রোমিয়াম, এটা কিন্তু সালফেট। ক্রোমিয়ামের যোজনী 3, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যৌগমূলক হচ্ছে একাধিক পরমাণু থাকে তাই ব্র্যাকেট দিয়েছি। এবং সালফেটের যোজনী হচ্ছে 2, এখানে দিয়েছি। তো এটার নাম কি হবে? এটার নাম হবে ক্রোমিয়াম। ক্রোমিয়াম ক্রোমিয়াম কিন্তু একটা হচ্ছে অবস্থান্তর মৌল, এবং অবস্থান্তর মৌলের বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই যে আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ 4 থেকে গ্রুপ কিন্তু 11 এর মধ্যে এরা কিন্তু প্রায় সবাই কিন্তু অবস্থান্তর মৌল। তাহলে গ্রুপ যে 3 রয়েছে এবং গ্রুপ যে 12 রয়েছে এরা কিন্তু আসলে ডি ব্লক মৌল, এরা কিন্তু অবস্থান্তর মৌল নেই। তাহলে আমাদের এই যে ক্রোমিয়াম যেহেতু একটি হচ্ছে অবস্থান্তর মৌল, সো ক্রোমিয়ামের এখানে যোজনী 3 ব্যবহার হচ্ছে, সেই 3টা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে রোমান সংখ্যায়। ক্রোমিয়াম 3 সালফেট। এবার হচ্ছে জিঙ্ক। আমরা জানি জিঙ্ক কিন্তু আসলে ডি ব্লক মৌল, এই কিন্তু অবস্থান্তর মৌল নেই। সো আমরা বলতে পারি এটা হচ্ছে জিঙ্ক সালফেট। এটাই দিয়ে আমাদেরকে আর কিন্তু রোমান সংখ্যা ব্যবহার করতে হবে না, জিঙ্ক সালফেট। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন দেখব যে মৌলগুলোর আসলে 2টা যোজনী ছিল, তাদের কিন্তু আরেকটা ভিন্ন নামেও ডাকা যায়। সেটা ভিন্ন নামটা কি আমরা এখানে একটু লক্ষ্য করব। এখানে কপারের কিন্তু 2টা যোজনী রয়েছে, একটা এক যোজনী, একটা 2 যোজনী। তো যেটাতে যোজনীর সংখ্যা কম থাকে তাহলে সেটাকে আসলে আস নামে উচ্চারণ করতে হয়। কি নামে? যদি কম থাকে তাহলে এখানে আস নামে উচ্চারণ করতে হয়, মানে শেষে আসলে আস উচ্চারণ করতে হয়। যেটাতে আসলে বেশি থাকে, কি বেশি থাকে, যেটা যোজনী বেশি থাকে সেটা আসলে শেষে ইক উচ্চারণ করতে হয়। তাহলে কপার ক্লোরাইড এখানে কত ছিল? এখানে যোজনী কম ছিল, সো এটা আরেকটা নামে ডাকা যায়, সেই নামটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। একটা বিষয় একটু লক্ষ্য করব যে মৌলগুলোর আসলে ল্যাটিন নাম থাকে, সেই ল্যাটিন নামের সাথেই কিন্তু সাধারণত আস অথবা ইক যুক্ত হয়। এই কপার কিন্তু তার ইংলিশ নাম, সেই কপারের সাথেই কিন্তু আসলে আস বা ইক যুক্ত হয়নি। নরমালি তার হচ্ছে যে ল্যাটিন নাম রয়েছে সেটার সাথে কিন্তু যুক্ত হয়েছে, তাই এটা কিউপ্রাস বলেছি। এবং এটা হচ্ছে কি হবে তাহলে? এটা যোজনী বেশি ব্যবহার হয়েছিল, তাহলে এটি হবে কিউপ্রিক ক্লোরাইড। কিউপ্রিক ক্লোরাইড। ওকে, পরেরটা একটু লক্ষ্য করি। এখানে কিন্তু আয়রনের যোজনী কম ছিল, যেখানে হচ্ছে, তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে হচ্ছে ফেরাস ক্লোরাইড। এবং এখানে আয়রনের যোজনী বেশি রয়েছে, মানে হচ্ছে আয়রনের তো 2টাই যোজনী, তাহলে 2 যোজনী কম এবং 3 যোজনী বেশি হবে তার। তাহলে এখানে 3 যোজনী বেশি, তো আমরা বলতে পারি এটা ফেরিক ক্লোরাইড। এটির নাম হচ্ছে প্লাম্বাস ক্লোরাইড। এবং এটির নাম কি হবে? এটির নাম হবে প্লাম্বিক ক্লোরাইড। এখানে যে লেডের কথা বলতেছি না, এই লেডটা কিন্তু তার ইংলিশ নাম এবং তার ল্যাটিন নাম কিন্তু হচ্ছে প্লাম্বাম, এবং সেই ল্যাটিন নামের সাথে কিন্তু আমরা আস এবং ইক যোগ করেছি, তাই আমরা এটি বলেছি যে প্লাম্বাস, এটি বলেছি প্লাম্বিক। এর পরেরটি একটু লক্ষ্য করি, এটা কিন্তু টিন কিন্তু তার ইংলিশ নাম, কিন্তু তার ল্যাটিন নামটা কি? তার ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম ছিল। তাহলে এখানে এটা কি ছিল আমাদের? এখানে টিনের যোজনী কম ব্যবহার হয়েছিল, এখানে বেশি ব্যবহার হয়েছে। তো যেখানে কম ব্যবহার হয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? সাধারণত আস উচ্চারণ করে থাকি। সো আমরা বলবো হচ্ছে স্টেনাস ক্লোরাইড, এবং পরেরটা হবে স্টেনিক ক্লোরাইড। আশা করি আমরা এই বিষয়টাও বুঝতে পেরেছি। এই যে আমাদের এই বিষয়টা রয়েছে, এই বিষয়টা আমরা একটু পরে দেখব। এখন আমরা হচ্ছে আমাদের যে পজিটিভ চার্জ বিশিষ্ট যে যৌগমূলক রয়েছে সেগুলোর বিষয়টা একটু দেখব। আমরা জানি সাধারণত যে পজিটিভ চার্জ বিশিষ্ট যে যৌগমূলক থাকে তার শেষে কিন্তু আমরা সাধারণত অনিয়াম বা নিয়াম যোগ করে থাকি। এখন এটা হচ্ছে নরমালি অ্যাকচুয়ালি অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়ার সঙ্গে যখন একটা প্রোটন যোগ হয় তখন এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। কি হয়? এটির নাম হচ্ছে অ্যামোনিয়াম। এবং পজিটিভ চার্জ যেহেতু একটা, তাই তার যোজনী কিন্তু 1। পর্যায়ক্রমিকভাবে এটার নাম হচ্ছে ফসফোনিয়াম, এবং যেটার হচ্ছে যোজনী 1, যেহেতু চার্জ 1 ছিল। এটা হচ্ছে হাইড্রোনিয়াম, চার্জ 1, তাই এটা হচ্ছে যোজনী 1। এটার নাম হচ্ছে হাইড্রাজিনিয়াম, যেটা চার্জ 1, তাই হচ্ছে যোজনী 1। কারণ হচ্ছে আমরা চার্জটা বাদ দিয়েই কিন্তু আসলে যোজনীটা নির্ণয় করে থাকি। এটার নাম হচ্ছে নাইট্রোসোনিয়াম, এটা যেহেতু আধান 1, যোজনী 1। এবং এটির নাম হচ্ছে অ্যানিলিনিয়াম। কি বললাম? এটির নাম হচ্ছে অ্যানিলিনিয়াম, আর অ্যানিলিনিয়াম চার্জ যেহেতু 1, তার যোজনী কিন্তু 1। এবং এটার নাম হচ্ছে পিরিডিনিয়াম। এই পিরিডিনিয়ামের যেহেতু চার্জ 1, তাই এর যোজনী হচ্ছে 1। এখন হচ্ছে এই যৌগমূলকগুলো দিয়ে যদি আমরা হচ্ছে এই যৌগমূলক অথবা হচ্ছে যে আয়নগুলো রয়েছে সেগুলো যদি একসাথে যোগ করে আমরা হচ্ছে যৌগ গঠন করার চেষ্টা করি তাহলে সেটা কেমন হবে আমরা একটু লক্ষ্য করি। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম। ওকে, অ্যামোনিয়ামের সাথে যদি আমি ক্লোরিনের যোগ করি তাহলে এটা কি হবে? এটার উচ্চারণ যা ছিল, এটার যা উচ্চারণ ছিল, দুইটাকে আমরা একসাথে উচ্চারণ করব। তাহলে পর্যায়ক্রমিকভাবে উচ্চারণ করব। যেটা আগে ছিল সেটা কি অ্যামোনিয়াম, আর এটা ছিল কি? এটা ছিল হচ্ছে ক্লোরাইড। যেহেতু এটা পজিটিভ তাহলে এটা কি হবে? এটি অবশ্যই নেগেটিভ হবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড,
এবং পরের ক্ষেত্রে আপনি এটাকে এভাবে বলতে পারেন, যেটা যে আমাদের অ্যামোনিয়াম ছিল, অ্যামোনিয়ামের সাথে আমরা হচ্ছে সালফেট যোগ করে দিলাম, তাহলে সালফেটের যোজনী কত 2, আর যেহেতু এখানে হচ্ছে একটা যৌগমূলক তাই এটাকে ঘিরে আমাকে 2 বসাতে হবে, আর এটা ছিল হচ্ছে আমাদের সালফেট, আর সালফেট অ্যামোনিয়ামের যেহেতু যোজনী 1টা আর বসাতে হবে না, সো এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। পরেরটা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে ফসফোনিয়াম, তাহলে ফসফোনিয়াম আমাদের এরকম ছিল, এই ফসফোনিয়ামের সাথে যদি আমি হচ্ছে ফসফেটে যোগ করি, ফসফোনিয়াম ফসফেট, তাহলে এটা কি হবে, এই যে ফসফেট PO4, ফসফেটের যোজনী কত 3, ফসফোনিয়ামের যোজনী কত, ফসফোনিয়ামের যোজনী 1, এটা বসবে না, সো আমরা বলতে পারি এটার উচ্চারণটা কি হবে, ফসফোনিয়াম ফসফেট। অথবা আপনি এইভাবে বলতে পারেন যে যে ফসফোনিয়াম রয়েছে, এই ফসফোনিয়ামের সাথে আপনি আবার দেখা যাচ্ছে যে নাইট্রেট না, আপনি দেখা যাচ্ছে যে আবার সালফাইডের যোগ করে দিলেন, তাহলে সালফাইডটা কি ছিল SO3, তাহলে সালফাইডের কি যোজনী কত 2 না, তাহলে এই যে 2 বসিয়ে দিলাম, তাহলে এটার নাম কি হবে, ফসফোনিয়াম সালফাইড। এই হাইড্রোনিয়ামের সাথে যদি আপনি কিছু যোগ করেন, নরমালি হাইড্রোনিয়াম মানে কিন্তু এটা আসলে পানির সঙ্গে যখন আপনি একটা প্রোটন যোগ করে দেন তখন কিন্তু হাইড্রোনিয়াম হয়, এবং এটার সাথে যখন কিছু যোগ করবেন সেটা কিন্তু পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে, সেটা কিন্তু স্টেবল হবে না, তাই আমি এটার কোনো যোগও লিখলাম না। এবার একটু বিষয় একটু লক্ষ্য করি, এটার নাম হচ্ছে হাইড্রোজিনিয়াম, তাহলে এই যে হাইড্রোজিনিয়াম রয়েছে, এই হাইড্রোজিনিয়ামের সাথে যদি আমি একটা ক্লোরিন যোগ করে দিই তাহলে এটা দেখতে কেমন হবে, NH2 NH3, তাহলে এই যে ক্লোরিন অথবা আপনি যদি সালফেট যোগ করেন তাহলে হাইড্রোজিনিয়াম সালফেট, যে SO4 দিয়ে দেন, আর সালফেটের যোজনী কত 2 না, এই যে 2 বসে দিলাম, আর হাইড্রোজিনিয়ামের যোজনী কত 1 আর বসবে না, সো এটার নাম হচ্ছে হাইড্রোজিনিয়াম সালফেট। পরেরটা একটু লক্ষ্য করি, পরেরটা হচ্ছে আমাদের নাইট্রোসোনিয়াম, তো এই যে নাইট্রোসোনিয়াম রয়েছে এটার সঙ্গে যখন আমরা ক্লোরিন যোগ করে দিব, তাহলে ক্লোরিন যখন হচ্ছে যে নেগেটিভ চার্জ হয় তখন কি হয়, ক্লোরাইড না, সো এটির নাম হবে নাইট্রোসোনিয়াম ক্লোরাইড। আবার বলি, নাইট্রোসোনিয়াম ক্লোরাইড। পরেরটা একটু লক্ষ্য করি, এটির নাম হচ্ছে অ্যানিলিনিয়াম, তাহলে অ্যানিলিনিয়ামের যোজনী যেহেতু 1, আপনি এটাকে এভাবে লিখতে পারেন, মানে যেভাবে এখানে সংকেত দেওয়া আছে বেঞ্জিন চক্র দিয়ে, চাইলে আপনি এটাকে ভেঙেও লিখতে পারেন, তাহলে ভেঙে লিখলে কি হবে, টোটাল কিন্তু কার্বন সংখ্যা কিন্তু এখানে 6টা, তাহলে এই যে কার্বন 6 দিয়ে দেন, এবং এখানে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা পাচ্ছি, এখানে হাইড্রোজেন হচ্ছে 5টা কার্বনের রয়েছে, তাহলে হাইড্রোজেন 5, এবং উপরে কি রয়েছে, অ্যামোনিয়া রয়েছে না, NH3, ওকে, তাহলে এটাকে আমাকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাহলে এটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটার যোজনী যেহেতু 1, এটা কার সঙ্গে যুক্ত করবেন, আপনি দেখা যাচ্ছে ফসফেটের সঙ্গে যুক্ত করলেন, তাহলে এটা হবে অ্যানিলিনিয়াম ফসফেট, তাহলে PO4, তাহলে ফসফেটের যোজনী কত 3, তাহলে 3 এখানে বসবে, আর অ্যানিলিনিয়ামের যোজনী 1, এটা আমরা আর বসাবো না। এখন পরেরটা একটু লক্ষ্য করি, এটার নাম হচ্ছে পিরিডিনিয়াম, এর নাম কি বললাম, পিরিডিনিয়াম, তাহলে এই পিরিডিনিয়ামের সাথে যদি আমরা ক্লোরিনের যোগ করি তাহলে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, অথবা এটাকে ভেঙে দেন, তাহলে ভেঙে দিলে কি হবে, টোটাল কার্বন সংখ্যা আপনি পাচ্ছেন হচ্ছে 5টা, তাহলে 5টা কার্বনের মধ্যে হাইড্রোজেন কয়টা পাচ্ছেন, হাইড্রোজেন হচ্ছে 5টাতে রয়েছে, তাহলে হাইড্রোজেন 5টা, এবং নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে, এটা হচ্ছে আমাদের পিরিডিনিয়াম, তাহলে এটা প্লাস ছিল, তাহলে পিরিডিনিয়াম যদি আপনার দেখা যায় সালফেট করেন, তাহলে পিরিডিনিয়াম, সালফেটের যোজনী কত 2 না, এই যে 2 বসাই দিলাম, এই যে সালফেট, আর পিরিডিয়ামের যোজনী 1, এটা আর বসাতে হবে না। এটি ছিল মোটামুটি আমাদের হচ্ছে যৌগমূলকের বিষয়ে আলোচনা। আমরা এখন হাইড্রোজেন প্লাস আয়ন দিয়ে যে যৌগগুলো গঠন করে সেটাকে আসলে কেমন উচ্চারণ করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখবো। এখন যদি আমি হাইড্রোজেন ফ্লোরিনের এই বিষয়টা দেখি, তাহলে হাইড্রোজেন যেহেতু পজিটিভ, তাহলে ফ্লোরিন যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড বলতে পারি, কি বলতে পারি, হাইড্রোজেন ফ্লোরাইড, ফ্লোরাইড, ওকে। এবার একটা বিষয়, যখন এটা গ্যাসীয় অবস্থায় থাকবে তখন আমরা এই ধরনের নামকরণটা বা উচ্চারণটা করবো হাইড্রোজেন ফ্লোরাইড, কিন্তু এটা যখন অ্যাসিড হবে, মানে অ্যাকুয়াস সলিউশন আকারে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরিন থাকবে, তখন এটাকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড নামে আমরা ডাকবো বা হাইড্রোফ্লোরিক নামে ডাকবো, আর সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকলে হাইড্রোজেন ফ্লোরাইড বলা হয়। সো এটাকে যদি আপনি গ্যাসীয় অবস্থা কল্পনা করেন তাহলে এটা হবে কি, হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরাইড, এবং আপনি যদি অ্যাসিড হিসেবে এটাকে কল্পনা করেন, মানে হচ্ছে অ্যাকুয়াস আকারে ছিল, তাহলে এটা আপনি উচ্চারণ করবেন হাইড্রোক্লোরিক, পরেরটা হবে হাইড্রোব্রোমিক অ্যাসিড হবে, পরেরটা হবে হাইড্রো আয়োডিক অ্যাসিড। আপনি যদি গ্যাসীয় অবস্থা কল্পনা করেন তাহলে হাইড্রোজেন আয়োডাইড বলতে পারেন বা হাইড্রোজেন ব্রোমাইড বলতে পারেন, ব্যাপার না, বিষয়টা এইভাবে দেখা যায় আর কি। এখন আমরা কিন্তু আমাদের যে লাস্ট 2টা বিষয় ছিল সেই 2টা বিষয় দেখবো। একটা বিষয় হচ্ছে এখানে রয়েছে, এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে দ্বিলবণের বিষয় রয়েছে বা ডাবল সল্ট, এই বিষয়টা দেখবো। তাহলে প্রাথমিক অবস্থায় এই নামকরণটা একটু করার চেষ্টা করি। এই কপার কিন্তু একটা হচ্ছে অবস্থান্তর মৌল,
আর অবস্থান্তর মূল্য আর কি নামকরণের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এখানে কপার কত রয়েছে, কপারের যোজনী কত হয়েছে একটু লক্ষ্য করেন দেখি। সালফেটের যোজনী 2, তাহলে 2 যোজনী এখানে বসেছিল, আর কপারের যোজনী 2 বসেছিল, তাহলে 2 কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে কিন্তু কপারের 2 যোজনী ব্যবহার হয়েছিল। সো আমরা বলতে পারি এটার নাম কি, এটার নাম হচ্ছে কপার 2 সালফেট, কপার 2 সালফেট। এবং এখানে একটা বিষয় একটু লক্ষ্য করি, এটা কিন্তু আসলে এই যে পানিটা কেলাসের সাথে যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে 5 অণু পানি রয়েছে, এটাকে আমরা বলবো পেন্টাহাইড্রেট, এই বিষয়টা বুঝতে পেরেছি। এবার আপনি চাইলে এটাকে কপার সালফেট পেন্টাহাইড্রেট বলতে পারেন, মানে নরমালি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে কপার 2 সালফেট যে উচ্চারণ করতে হবে কোনো মানে নাই, আপনি কপার সালফেট পেন্টাহাইড্রেট বলতে পারেন, কিন্তু লেখার ক্ষেত্রে আপনি কপার 2 সালফেট পেন্টাহাইড্রেট লিখলে মানে এটা ইউপ্যাক অনুসারে আর কি হবে। এবার পরেরটা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে জিঙ্ক সালফেট, তাহলে জিঙ্কের ক্ষেত্রে কি লিখবো আমরা, এটা লিখবো হচ্ছে জিঙ্ক সালফেট। এখানে কিন্তু আর 2 দেওয়া যাবে না, কারণ এই জিঙ্ক কিন্তু আসলে ডি ব্লক মূল, অবস্থান্তর মূল নয়, সো এই কিন্তু একাধিক যোজনী প্রদর্শন করে না, সো আমরা বলতে পারবো এটা জিঙ্ক সালফেট। এখানে 7 অণু পানি রয়েছে না, তাহলে 7 অণু যেহেতু পানি রয়েছে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে হেপ্টাহাইড্রেট, মানে পানি থাকলে সাধারণত হাইড্রেট কথাটা আমরা যোগ করে দিই, আর যেহেতু 7 অণু তাই হেপ্টা, আর 5 অণু তাই হচ্ছে পেন্টাহাইড্রেট। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি এই নামকরণটা বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের যে দ্বিলবণ রয়েছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। ডাবল সল্ট হচ্ছে যখন হচ্ছে একাধিক লবণ পরস্পরের সাথে যুক্ত হবে একটা নির্দিষ্ট অনুপাতে, এবং এটা হচ্ছে স্ফটিক আকারে, এটা নির্দিষ্ট একটা জ্যামিতিক স্ট্রাকচার থাকবে বা স্ফটিক আকারে থাকবে, এবং এটা পানিতে দ্রবীভূত অবস্থায় হলে বা পানিতে দ্রবীভূত হলে এটা কিন্তু আসলে কোনো অস্তিত্ব থাকে না, মেনলি সেটাকে আসলে দ্বিলবণ বা ডাবল সল্ট নামে ডাকা হয়। তো দ্বিলবণের নামকরণের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যখন হচ্ছে যে ডাবল সল্টের মধ্যে যখন হচ্ছে যে পরমাণুগুলো যুক্ত রয়েছে, যে ধাতব পরমাণুগুলো যুক্ত রয়েছে, সেগুলোর যদি যোজনী একই হয়, মানে 1 তো 1, দুইজনেরই 1, তাহলে 3 হলে দুইজনেরই 3, এরকম যদি হয় তাহলে সেটার নামকরণ একটা নিয়মে করা হয়। এবং অপর ক্ষেত্রে যদি সেই ধাতব পরমাণুগুলোর জারণ মান হচ্ছে ভিন্ন হয় বা যোজনী ভিন্ন হয়, সেক্ষেত্রে নামকরণটা একটু ভিন্ন হতে করা হয়। তো প্রাথমিক অবস্থায় আমি একটা যৌগ লিখে রেখেছি, সেটা হচ্ছে এই যে পটাশিয়াম, সোডিয়াম এবং সালফেট। তাহলে এটার নামকরণটা আসলে কেমনে করব? তাহলে পটাশিয়াম, সোডিয়াম, সালফেটের ক্ষেত্রে একটা বিষয় একটু লক্ষ্য করবো, যে এখানে পটাশিয়াম সোডিয়াম দুজনের কিন্তু জারণ মান সেম, তাহলে জারণ মান সেম হলে একটা বিশেষ নিয়মে কিন্তু এটা নামকরণ করতে হবে, সেটা কি অ্যালফাবেটিক ক্রম অনুসারে এটা নামকরণ করতে হবে। তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করি, পটাশিয়ামের পি আগে নাকি সোডিয়ামের এস আগে? নিশ্চয় পি আগে, সো আমাদের নামকরণ সব বলতে হবে পটাশিয়াম সোডিয়াম সালফেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবার সোডিয়ামের হচ্ছে যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1, তাহলে যোজনী কত হলো 2 হলো, এবং সালফেটের যোজনী কত 2, তাহলে 2 কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। পরের নামকরণটা একটু লক্ষ্য করি, তাহলে পরের নামকরণের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এবং ফসফেট দেওয়া আছে। তাহলে এটার নামকরণের ক্ষেত্রে আসলে কি ধরনের কাজ করতে হবে, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে হাইড্রোজেনকে সবার শেষে উচ্চারণ করতে হবে, তাই আগের মতো অ্যালফাবেটিক ক্রম আমরা মেইনটেইন করব। তাহলে সোডিয়াম এর এস আগে নাকি পটাশিয়ামের পি আগে? পি আগে। তাহলে আমরা এটাকে উচ্চারণ করব পটাশিয়াম সোডিয়াম হাইড্রোজেন ফসফেট বা বাইফসফেট, ওকে না? এবার পরেরটা একটু লক্ষ্য করি, তাহলে পরেরটা যদি একটু লক্ষ্য করি, এখানে কি রয়েছে, এখানে কিন্তু পটাশিয়াম সালফেট রয়েছে, এখানে কিন্তু অ্যালুমিনিয়াম সালফেট রয়েছে, এবং এখানে কিন্তু 4 অণু পানি রয়েছে। তাহলে এটা নামকরণের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করব, যে পটাশিয়ামের জারণ মান কিন্তু 1, কিন্তু অ্যালুমিনিয়ামের জারণ মান কিন্তু 3, তাহলে কিন্তু এখানে জারণ মানের ভিন্নতা চলে আসে, তাহলে এটাকে অন্য একটা নিয়মে এটার নামকরণ করতে হবে। এটা হচ্ছে জারণ মান যখন ভিন্ন চলে আসবে, তখন জারণ মান যখন ছোট হবে তাকে আগে উচ্চারণ করতে হবে, যার জারণ মান বেশি হবে তাকে পরে উচ্চারণ করতে হবে। সো আমরা বলতে পারি যে এটা পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, এবং হচ্ছে এখানে 24 অণু পানি আছে না, তাহলে 24 হাইড্রেট, আমরা এটা উচ্চারণ করে দিতে পারি 24 হাইড্রেট। আমি যদি আরেকবার রিপিট করি, সেটা হবে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 হাইড্রেট। আমরা এখন আলোচনা করবো হচ্ছে সমযোজী যৌগের নামকরণ। আসলে সমযোজী যৌগ কাকে বলা হয় সে বিষয়টা একটু জেনে নেওয়া যাক। সমযোজী যৌগ হচ্ছে দুইটি অধাতব পরমাণু যখন পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়, মেইনলি সেটাকেই সমযোজী যৌগ বলা হয়। তাহলে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে কার্বন এবং অক্সিজেন দেখতে পাচ্ছি, তাহলে কার্বন কিন্তু একটা অধাতু, প্লাস অক্সিজেনও কিন্তু একটা অধাতু। তাহলে এদের নামকরণের ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কার্বন রয়েছে, কার্বনটা আমরা এখানে দিলাম কার্বন, এবং অক্সিজেন রয়েছে, অক্সিজেনের সংখ্যা কয়টা রয়েছে, অক্সিজেন কিন্তু একটা রয়েছে, এবং ইউপ্যাক মাল্টিপ্লায়ার অনুসারে সেই এককে আসলে আমরা কেমিস্ট্রিতে মনো বলে থাকি। আর যেহেতু মনো বলে থাকি, তাহলে কার্বন যেহেতু একটা রয়েছে, মানে অক্সিজেন যেহেতু একটা রয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কার্বন
মনো অক্সাইড। আমরা পরের উদাহরণটা একটু লক্ষ্য করবো, এখানে রয়েছে কার্বন এবং অক্সিজেন। অক্সিজেনের সংখ্যা কিন্তু দুইটা, তাহলে কার্বন রয়েছে, কার্বনটা আমরা আগে বসাই দেবো কার্বন। এই অক্সিজেন রয়েছে দুইটা, দুইকে আমরা আসলে ইউপ্যাক মাল্টিপ্লায়ার আসলে ডাই বলে থাকি, আমরা বলবো এটা কার্বন ডাই অক্সাইড। পরেরটা একটু লক্ষ্য করি, এখানে নাইট্রোজেন রয়েছে হচ্ছে দুইটা এবং অক্সিজেন রয়েছে পাঁচটা। সংখ্যাটা হচ্ছে ওই পরমাণুর আগে উচ্চারণ করব যে পরমাণুর সাথে আসলে সংখ্যাটা যুক্ত থাকে। তাহলে এখানে নাইট্রোজেনের সঙ্গে দুইটা রয়েছে, তো এটা দুইটারে আমরা আগে উচ্চারণ করতে হবে, এবং এই অক্সিজেনের সাথে 5 রয়েছে, এই 5 রেও কিন্তু আমার অক্সিজেনের আগে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা যদি সেইভাবে করি তাহলে ডাইনাইট্রোজেন নাইট্রোজেন কত হয়, পেন্টাঅক্সাইড, 5টা অক্সিজেন, পেন্টাঅক্সাইড। কারণ আমরা জানি যে 5 রে আমরা পেন্টা নামে ডাকি, এই যে পেন্টা। পরেরটা একটু লক্ষ্য করি, এখানে রয়েছে কার্বন, এখানে রয়েছে হাইড্রোজেন, কয়টা রয়েছে, 4টা রয়েছে, দুটোই অধাতু যেহেতু, তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে কার্বন। অক্সিজেনকে আমরা মানে 4 রে আমরা সাধারণত টেট্রা বলে থাকি, তো আমরা বলবো হচ্ছে কার্বন টেট্রাহাইড্রাইড। এটার কিন্তু একটি কমন নামও রয়েছে, যেটাকে মিথেন নামে ডাকা হয়। এবার পরেরটা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আয়োডিন এবং এটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের সাথে কিন্তু মানে 7 রয়েছে, তো ফ্লোরিন উচ্চারণের আগে আমরা 7 উচ্চারণ করব। তাহলে আমরা কি বলবো, আয়োডিন হেপ্টা, সাতকে আমরা কি নামে ডাকি, হেপ্টা নামে, হেপ্টা ফ্লোরাইড। তাহলে আয়োডিন হেপ্টা ফ্লোরাইড। পরেরটা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু 2 রয়েছে, এখানে কিন্তু 3 রয়েছে, তাহলে নাইট্রোজেনের আগে 2 উচ্চারণ করব, সেটা হবে ডাই নাইট্রোজেন। এবং অক্সিজেনের তিনটা অক্সিজেন রয়েছে না, তাহলে অক্সিজেনের আগে 3 রে আমরা উচ্চারণ করতে হবে, তাহলে 3 রে আমরা কি নামে ডাকি, ট্রাই নামে ডাকি। তাহলে ট্রাই নামে ডাকলে কি হবে, ডাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। পরেরটা একটু লক্ষ্য করি, এটা নাইট্রোজেন এবং এটা কিন্তু অক্সিজেন, অক্সিজেন কিন্তু একটা রয়েছে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইড। পরেরটা আমরা এটা কিন্তু আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড নামেও কিন্তু আমরা ডেকে থাকি। এটা একটু লক্ষ্য করি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরেরটা যদি বলি আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড। পরেরটা একটু লক্ষ্য করি, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টা যেহেতু 5 রয়েছে, পেন্টাক্লোরাইড। পরেরটা আমরা একটু লক্ষ্য করবো, এটি হবে হচ্ছে ডাইফসফরাস পেন্টাঅক্সাইড। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা হচ্ছে যে সমযোজী যৌগের ক্ষেত্রে যে এই যে গণনাটা রয়েছে, গণনার ক্ষেত্রে আমরা কখন হচ্ছে মনো, কখন ডাই, ট্রাই দিয়ে থেকে এই বিষয়টা বুঝতে পেরেছি। এখানে মনে করি আমাকে দেওয়া হলো ম্যাগনেসিয়াম ক্লোরিনের 2, তাহলে এই ক্ষেত্রে এটা কেমন উচ্চারণ করব, এটা উচ্চারণের ক্ষেত্রে কি আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড বলবো, কখনোই না। কারণ হচ্ছে এটা কিন্তু ধাতু, এটা কিন্তু হচ্ছে অধাতু। তো ধাতু অধাতু মিলে যে যৌগটা তৈরি করে সেটা কিন্তু আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগের ক্ষেত্রে যে ইউপ্যাক মাল্টিপ্লায়ার গুলো রয়েছে সেগুলো আসলে উচ্চারণ করা হয় না, তাই এটাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নামেই ডাকা হয়, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড নামে ডাকা হয় না। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন আমাদের দ্বিপারমাণবিক যে মৌলের বিষয়টা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। দ্বিপারমাণবিক মৌল বলতে আসলে কি বোঝানো হয়? দ্বিপারমাণবিক মৌল বলতে যেটা বোঝায়, কোনো মৌলের একটি অণুতে 2টি পরমাণু থাকবে, যেমন হচ্ছে যে অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, এবং এরা কিন্তু হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। এবং পরবর্তী যে ব্রোমিন এবং আয়োডিনের বিষয়টা দেখতেছি, এটাও কিন্তু দ্বিপারমাণবিক একটি মৌল, এবং এটা কিন্তু লিকুইড অবস্থায় থাকে, তরল অবস্থায়। P4 আর S8, এটা কিন্তু আমাদের মাঝে মাঝে এক্সামে আসে যে P4 বা S8, মানে এটা আসলে সংকেতটা মানে উলট পালট করে দেওয়া হয়, এখন বলা হয় যে কোনটি আসলে কারেক্ট সংকেত। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আজকের মোটামুটি আলোচনা এগুলোই ছিল। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।